টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের আলোচ্য বিষয়। আমাদের অনেকেরই একটা স্বপ্ন থাকে, এক এক মানুষের এক এক টার্গেট থাকে। কেউ আপনারা আইএলটিএস দিচ্ছেন, যেই পারপাসে আমাদের জয়েন ইংলিশ ফলো রাখতেছেন, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করতেছেন। কারো টার্গেট বিসিএস, ব্যাংক এরকম। আবার কেউ প্রফেশনাল কাজের জন্য ইংলিশ শেখেন। সো যারা প্রফেশনাল কাজ বা আইএলটিএস তাদের জন্য আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে। আর এমনিতেই যাদের টার্গেট হচ্ছে ব্যাংক এবং বিসিএস, তারা একটা বিশাল সমস্যায় পড়েন যখন লিখিত পরীক্ষা দিতে চান। প্রিলি হয়তো বা কোনো রকম মুখস্থ করে কোনো রকম পাশ করলে হয়, বাট লিখিতর জায়গায় নাম্বার বেশি পাওয়া লাগে, ভালো করা লাগে, সময় অল্প কিন্তু বেশি। যেমন ধরেন বিসিএসের লিখিত পরীক্ষা ইংলিশ 200 মার্ক। সো 200 মার্ক ইংলিশ, যেটাতে বেশিরভাগ শিক্ষার্থী খারাপ করে। মূলত বেশিরভাগ শিক্ষার্থীর এই জায়গাটায় একটা পার্থক্য, বিশাল পার্থক্য তৈরি হয়। অনেক সময় দেখা গেছে ম্যাথের ক্ষেত্রেও ম্যাথ করলে ওভারকাম করে ফেলা যায়, কিন্তু ইংলিশ একটা দীর্ঘমেয়াদী প্রসেস বা একটা টাফেস্ট জিনিস মনে হয় অনেকের কাছে। সো ইংলিশ হচ্ছে 200 মার্ক। আর যাদের টার্গেট হচ্ছে ব্যাংক, সেখানেও 200 মার্কের রিটেনের মধ্যে 100 মার্ক শুধু ইংলিশ, শুধু 100 মার্ক, কখনো কখনো 100 মার্কের বেশিও হয়। তার মানে রিটেন বা জব পাওয়ার জন্য এই দুই ধরনের জব, কোনটা, ব্যাংক এবং বিসিএস, এই দুইটার জন্য রিটেন ইংলিশটা অনেক জরুরি। শুধু কি তাই জরুরি, ভাইভাতে আপনার ইংলিশ অনেক সময়, বেশিরভাগ সময় কোয়েশ্চেন হয়, এটা কাজে লাগবে। সেম ইংলিশটা শিখলে আপনার কাজে লাগবে হচ্ছে প্রিলিতেও কাজে লাগবে, তাছাড়া আপনার বাস্তবিক লাইফে সব জায়গায় কাজে লাগবে। তো এই জন্য ইংলিশের আমরা একটু বেশি এমফাসাইজ করব। তবে প্রবলেম ইজ আমরা একটু ভুলভাবে ইংলিশ শিখি। মুখস্থ করা, স্ট্রাকচার ওয়াইজ পড়াশোনা করা, অ্যাকচুয়াল প্রসেসে না আগাইয়া শর্টকাট খোঁজার যে প্রসেসগুলা, এগুলা করি, যার কারণে আলটিমেট মূল জায়গায় গিয়ে আমরা একটু সমস্যা ফেস করি। সো আমার রিসেন্টলি আপনাদের দাবির মুখেই বা আপনাদের চাওয়া মতো ব্যাংক এবং বিসিএসের 200 মার্কের রিটেন এবং ব্যাংকের 100 মার্ক ইংলিশ, এটা মানে টোটাল 300 মার্ক মিলে একটা বিশাল কোর্স আসতেছে সবার জন্য। সো তার আগে আজকে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, এই যে কিছুদিন আগেই পরীক্ষা হয়ে গেল, সেটা হচ্ছে 46তম আমার আমার পরিচয় একটু দিয়ে নিই যারা চিনেন না তাদের জন্য। আমি 44 বিসিএসে পোস্টাল গার্ডের সুপারিশপ্রাপ্ত, 45এও রিটেন টিকেছি, কিন্তু যেহেতু আমার বিসিএসের দিকে বা হচ্ছে জবের দিকে ফোকাস নাই, আমি অন্টারপ্রেনার হওয়ার দিকে ফোকাস, অ্যান্ড এই কারণে জয়েন করতেছি না। 44 বিসিএসে জয়েন করবো না, তার মানে 45ও ভাইবা আমি অ্যাটেন্ড করতেছি না। ওকে, আমি অবশ্য 44-এর রিটার্নের মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিছি। বাট আমার যেহেতু ইংলিশের নলেজ ভালো, আইবিএ থেকেও এমবিএ করছি এবং অনেক দিন ধরে 8 বছরের বেশি সময় ইংলিশ পড়াই এবং ইংলিশটাকে আমি ভাষার মতন করে আয়ত্ত করছি, তাই আমার বিসিএস জার্নি অনেক সহজ ছিল সত্যি কথা বলতে। বিশেষ করে ইংলিশ তো পড়াশোনা করা লাগে নাই, এটা যারা অনেক দিন ধরে জয়েন ইংলিশ ফলো করেন তারা বেশ আমার সম্পর্কে একটু ধারণা অবশ্যই রাখেন, আমি বিশ্বাস করি। সো যেটা বলছিলাম, সো 45-এর ক্ষেত্রেও সেম হয়েছে, বেশ ভালো করছি ইংলিশ। 44ও ভালো করছি, 44 তো জেনারেল ক্যাডার পাইলাম। আর আমি শুধু জেনারেলি অ্যাপ্লাই করছিলাম আসলে। তো আমার যে অভিজ্ঞতা জব পাওয়ার, তাছাড়া আমি কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার ছিলাম, হ্যাঁ 1.5 মাসের মতন জব করছি। ওই জব ছেড়ে দিয়ে মূলত হচ্ছে অন্টারপ্রেনার হওয়ার দিকেই ফোকাস করতেছিলাম আর কি। তো এর মাঝে বিসিএসের রেজাল্ট চলে আসলো। আচ্ছা, যেটা বলছিলাম মূল কথায় আসি। মূল কথাটা হচ্ছে যে আমি যেহেতু কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম, সো এখানে ব্যাংকে চাকরি করার ফার্স্ট ক্লাস জবের একটা এক্সপিরিয়েন্স আছে। বিসিএসের মতো বাংলাদেশের টপ নচ ফার্স্ট ক্লাস জব বলা হয়, সেখানে জেনারেল ক্যাডার পাওয়ার মতন অভিজ্ঞতা আছে। 8 বছর শিক্ষার্থী পড়ানোর অভিজ্ঞতা, আইবি থেকে পড়াইছি। এই যে এক্সপিরিয়েন্স, এই সবগুলো মিলিয়ে হচ্ছে আপনাদেরকে আমি ইংলিশ পড়াবো। এবং আজকের এই ক্লাসটা মূলত হচ্ছে 46তম, কিছুদিন আগে যে ইংলিশ পরীক্ষা হইলো, বিসিএসের রিটেন হইলো, সেটার ইংলিশ অংশটা অ্যানালাইসিস করব এবং কতটা কঠিন ছিল, বা যারা ইংলিশটা ভালো করে শিখবেন না তারা অন্য, যেমন আপনি যদি বাংলাদেশ বিষয় বলেন, আপনি যদি আন্তর্জাতিক বলেন, আপনি যদি বিজ্ঞান বলেন, এগুলো অল্প সময় দিলে আপনি মুখস্থ করে ফেলতে পারেন। বিশেষ করে যদিও পড়া আসলে মুখস্থ নির্ভর হওয়া উচিত না, স্টিল আপনি পাস করতে পারবেন বা একটা নির্দিষ্ট মার্ক তুলতে পারবেন। বাট দ্য প্রবলেম ইজ, যদি ইংলিশটা নিজে নিজে বানিয়ে পড়ার, বোঝার এবং লেখার দক্ষতা না থাকে, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। এই কারণে আপনাদের এই জার্নিটাকে সহজ করে দেওয়ার জন্য আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব, প্লাস আমার সর্বোচ্চ দিকে আপনাদের বিসিএস জার্নিটা বা বিসিএস স্বপ্নটাকে সহজ করব। আসেন, কারা কারা আমার সাথে আছেন। আপনাদের বিসিএস লিখিত বা কোনো কিছু সম্পর্কে যে কোনো কোয়েশ্চেন থাকলে, জব সংক্রান্ত হতে পারে, আজকের ক্লাসে কোয়েশ্চেন করতে পারবেন আপনারা। ওকে, অলরেডি
নমস্কার স্যার, নমস্কার। কীভাবে শিখতে স্যার, ইংলিশের বেসিক থেকে কীভাবে শিখতে পারি? বেসিক কোনো কোর্স আছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। বেসিক কোর্স বলতে আমার নিউজ পেপার থেকে বেসিক ইংলিশ নামে একটা রেকর্ডেড কোর্স আছে, যেটা কম্বো প্যাকেজের অধীনে আমি বলছিলাম ভোকাবুলারি, নিউজ পেপার থেকে বেসিক এবং ট্রান্সলেশন, এইটাতে ভর্তি হতে পারেন। আর তারা বিসিএসের কোর্স আছে, বিসিএসের কোর্সে বেসিক ক্লাস থাকবে, বেসিক একটা অংশ থাকবে, তাছাড়া ফ্রি হ্যান্ড রিডিং একটা অংশ থাকবে, ট্রান্সলেশন থাকবে, প্যাসেজ থাকবে। ইউপিএসসি স্ট্যান্ডার্ডে হচ্ছে মূলত বিসিএস প্লাস ইউপিএসসি। ইউপিএসসি মানে ইন্ডিয়ার যে বিসিএস খ্যাত এক্সাম বলি আমরা, ওইটার স্ট্যান্ডার্ডে মূলত কোর্সটা সাজাবো। এবং কোনো বই কিনতে হবে না, এই কোর্সের অধীনে আপনাদেরকে শিট দিয়ে দেওয়া হবে, যথেষ্ট পরিমাণ গোছালো শিট দিবেন। আমার ক্লাস করবেন মনোযোগ দিয়ে, শিটগুলো থেকে প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আসেন স্যার, আমরা যারা লিখতে পারি না তাদের তাদের কোর্সটি কাজে আসবে কি? অবশ্যই কাজে আসবে, কারণ ওই কোর্সে বিসিএস কোর্স আপনি যদি লিখতে না পারার কোয়ালিটি আমি অর্জন না করাই দিতে পারি আপনাকে, তাহলে বিসিএস কোর্সটা কেন করবেন? শুধু শুধু মুখস্থ নির্ভর পড়াশোনা তো করে লাভ নেই। জয়েন ইংলিশ কীভাবে শুরু করব, জব ইংলিশ কীভাবে শুরু করব স্যার? হ্যাঁ, আস্তে আস্তে বলতেছি। একটু আমরা দেখি আসলে বিসিএসের 46-এ কী আসছে, 45-ও কী ছিল, এটা একটু বলবো। একটু খেয়াল করেন, এই জায়গায় একটা প্যাসেজ থাকে সবসময়, এবং প্যাসেজটা আসলে বিশাল বড় থাকে। বেশিরভাগ শিক্ষার্থীরা এই প্যাসেজটা পড়তে গিয়েই, যেহেতু 4 ঘন্টা থাকে, 1.5 ঘন্টাও, অনেকে 1.5 ঘন্টার বেশি সময় শুধু প্যাসেজটা পড়তে গিয়ে সময় নেয়, তারপরেও বুঝতে পারে না। তাহলে প্রবলেমটা কোথায়? মূলত ইংলিশ পারে না। সো এই ইংলিশটা পারতে হবে আপনাদেরকে, এই প্রসেসগুলোই মূলত হচ্ছে আমাদের শিখতে হবে। আপনি দেখেন একটু প্যাসেজটা আসলে কত বড়, আমি একটু ছোট করে দেখাই। এই দেখেন, এতে গেল এই 1 পেজ, তারপরে দেখেন এই পেজে এসে শেষ হয়েছে। এই পুরোটা হচ্ছে আপনার প্যাসেজ। ওকে, প্যাসেজ। এই প্যাসেজটা পড়তে অনেকেই 1.5 ঘন্টার মতন সময় নিয়ে নেয়, 1 ঘন্টা তো বেশিরভাগ সময় নেয়ই। তারপরে প্যাসেজ থেকে দেখেন 10টা কোয়েশ্চেন আসছে, প্রত্যেকটা 3 মার্ক। 10টা, 2, 4, 6, হ্যাঁ 10টা কোয়েশ্চেন আসছে, প্রত্যেকটা 3 মার্ক। 3 মার্কের জন্য আপনার অ্যাটলিস্ট 3 লাইন, 4 লাইন, 5 লাইনও লেখা লাগতে পারে, মানে হাফ পেজের কাছাকাছিও লেখা লাগতে পারে। তাহলে আপনি যদি 3 লাইন করেও লিখেন, তাহলে 10টার জন্য আপনাকে 30 লাইন লিখতে হবে। 30 লাইন মানে 3 পেজের কাছাকাছি, কারণ হচ্ছে আপনি তো কোয়েশ্চেনের দিবেন। 3 লাইন করে লিখলে আসলে সুন্দর করে ব্যাখ্যা করা যায় না, আপনার ইংলিশে স্কিলটা হয় না। টিচার আপনাকে জাজ করবে এখান থেকেই। তো এইটা ভালো দিতে হয়। আমি যেটা করছি, প্রত্যেকটা হাফ পেজ করে আনসার করছি এক একটা, তাহলে আপনার 10টায় কয় পেজ হয়? 5 পেজ। 5 পেজের মধ্যে আনসার করছি, ঠিক আছে? আর হাফ পেজ মানে আমাদের পেজ না, কিন্তু এগুলা বিসিএসের পেজ কিন্তু বড় থাকে। আমাদের পেজে আমরা 16 লাইন সর্বোচ্চ লিখতে পারি, বিসিএসের পেজে চাইলে 22 লাইনও লেখা যায়, 21-22 লাইন। 18 লাইন তো সর্বনিম্ন লিখতে হবে, না লিখলে বেশি ফাঁকা দেখা যায়। সো বুঝতে হবে ব্যাপারটা। তারপরে আপনাকে এখানে দেখেন ভোকাবুলারি দিছে, হ্যাঁ, এবং ভোকাবুলারিগুলো মূলত এখানে আন্ডারলাইন করা ছিল। আমাদের এই কোয়েশ্চেনটা আমরা আন্ডারলাইন করতে ভুলে গেছি, তা আন্ডারলাইন করা ছিল। এবং আপনাকে এটার মিনিং জানতে চাইছে, মিনিং অবশ্যই কনটেক্সট ওয়াইজ হইতে হবে। অর্থাৎ এই ভোক্যাবটা প্যাসেজের মধ্যে যেই ধরনের অর্থে ব্যবহার হয়েছে, আমরা জানি একটা অর্থ 2 রকম, একটা শব্দ কয়েক রকম অর্থে ব্যবহার হতে পারে। ধরেন সেকেন্ড, সেকেন্ড মানে কি? দ্বিতীয়। কিন্তু সেকেন্ড মানে সমর্থন করা, টু সাপোর্ট সামওয়ান অর সামথিং, সামওয়ান। সাপোর্ট মানে সেকেন্ড মানে সমর্থন করা। যেমন চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন মানে কি? চ্যাম্পিয়ন মানে হচ্ছে বিজয় লাভ, কিন্তু চ্যাম্পিয়ন মানেও সমর্থন করা, সমর্থন করা। আবার ধরেন ডিসিপ্লিন, ডিসিপ্লিন মানে কি? শৃঙ্খলা, কিন্তু ডিসিপ্লিন মানে শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া। ওকে, শাস্তি দেওয়া। সেরকম অর্থ বিভিন্ন হইতে পারে, এই জন্য আপনাকে বলছে যেই অর্থে কনটেক্সট ওয়াইজ আনসার করতে হবে, কনটেক্সচুয়াল মিনিং। যেমন ধরেন টার্ন ওভার, বিজনেসের ভাষায় টার্ন ওভার মানে হচ্ছে 1 বছরে বা একটা নির্দিষ্ট সময়ে একটা বিজনেস যত টাকার সেল করে, রেভিনিউ করে, ওইটাকে টার্ন ওভার বলে। সো সব জায়গায় টার্ন ওভার এক না, টার্ন ওভার আবার আর অন্য কিছু, এরকম বিভিন্ন মিনিং। তাহলে বিজনেসের ভাষায় তো বললে হবে না, এটা বিজনেস প্রেসেস নাও, এটা তো বুঝতে হবে ব্যাপারটা। তাহলে মিনিং হইল। তারপর কি বলছে? ট্রু ফলস আসছে। ট্রু ফলস নর্মালি আগের বছর ট্রু ফলস সম্ভবত আসে নাই, এবার নতুন করে এটা দিছে, যেটা আমরা এইচএসসিতে মোটামুটি পড়ি। ট্রু ফলসের ব্যাপারটা এসএসসি অথবা এইচএসসিতে, হ্যাঁ, ট্রু ফলস থাকে। এই ট্যাক্স পড়ে আপনাকে বলতে হবে, ওইটা প্যাসেজ ভালো করে পড়লে এখানে বলতে পারবেন যে আসলে এটা সত্য না মিথ্যা। কিন্তু গতবার আসছিল পরিবর্তন করা, ট্রান্সফরমেশন, অর্থাৎ
সিম্পল কমপ্লেক্সের ট্রান্সফরমেশন, অনেক সময় এমন ট্রান্সফরমেশন একটা বাক্য দো দিয়ে তৈরি করা, আপনাকে ব্র্যাকেটে লিখতে পারে ডেসপাইট দিয়ে পরিবর্তন করেন, এটাকে ডেসপাইট দিয়ে পরিবর্তন করেন, এরকম ট্রান্সফরমেশন আসতে পারে। ওকে, যেটা ইউপিএসসিতে আসে, ইউপিএসসিতে। সো আপনাকে ইংলিশ এমনভাবে পারতে হবে যেইভাবেই কোয়েশ্চেন করুক না কেন আপনার কাছে কোনো সারপ্রাইজ মনে হবে না। 45-এ অনেকে সারপ্রাইজ হয়েছে, কারণ 44 পর্যন্ত আগের ধাঁচের এক্সাম, আগের ধাঁচের মতন করে কোয়েশ্চেন হতো, 45 আইসে অনেকে হিমশিম খাইছে। যারা এমনও অনেকে আছে যে প্যাসেজ পরীক্ষার হল থেকে বাইরে হইতেছে, আমি শুনতেছি ইংলিশ কোয়েশ্চেন এসে অনেক ভালো লাগতো, মজা লাগতো সত্যি কথা বলতে। ইংলিশ এবং কম ম্যাথও বলা যেতে পারে, ম্যাথেও বেশ ভালো মোটামুটি। সো দেখা গেছে ইংলিশ কোয়েশ্চেনে, ইংলিশ পরীক্ষার দিন প্রেশার অনেক রিলিজ থাকতো, মানে মাথায় কোনো প্রেশারই থাকতো না এবং ভালো লাগতো, কারণ পড়া লাগতো না। আপনি যদি ইংলিশ পারেন তাহলে আপনার প্যাসেজও পড়া লাগবে না, সামারিও পড়া লাগবে না, অ্যাসে প্যারাগ্রাফও পড়া লাগবে না। কারণ আপনি অ্যাসে প্যারাগ্রাফ তো বাংলাদেশ বিষয়ভিত্তিতে পড়বেন, আপনি অ্যাসে প্যারাগ্রাফের তথ্য তো কিছুদিন আগে প্রিলিতে পড়ে আসছেন, এইগুলোই হচ্ছে ইংলিশে বানায় লিখবেন। এই জন্য ইংলিশ শিখতে হবে, বুঝছেন প্রবলেমটা। স্যার আপনার বই কবে প্রকাশ পাবে? আচ্ছা, বই সম্পর্কে, বই হচ্ছে 1 বা 2 দিনের মধ্যে মঙ্গলবার বা বুধবার প্রেসে চলে যাবে। হ্যাঁ, আমরা আগামীকালকে চেষ্টা করব প্রাইস দিয়ে ডেমো পেজ আপনাদেরকে সরবরাহ করা নতুন এডিশনটার, এবং অর্ডার নেওয়া আপনাদের থেকে। আমরা অগ্রিম অর্ডারও নিব, যারা অর্ডার আগে করবে তারা বই আগে পাবে। ফিল্ম রেকর্ডিং ক্লাসগুলো কীভাবে পেতে পারি? স্যার শুভ সন্ধ্যা স্যার। রেকর্ডিং ক্লাসগুলো রেকর্ড কোর্সে ভর্তিতে চাইলে তো রেকর্ডের পেজে মেসেজ করতে হবে। ওকে ফাইন, তাহলে দেখেন কি আসছে, ট্রু ফলস আসছে, এবং ট্রু ফলস কিন্তু কম না, কয়টা আসছে? অনেকগুলো, 10টা ট্রু ফলস আসছে। তারপরে আসছে দেখেন আপনাকে কি চেঞ্জ করতে হবে, আপনাকে ব্র্যাকেটে লিখে দিছে। আগে অবশ্যই এভাবে না এসে একই জিনিসই আসতো, আগে এরকম বক্স আকারে আসতো। আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো দেখেন এভাবে বক্স আকারে আসতো। ওকে, বক্স আকারে কীভাবে আসতো, ধরেন এইখানে হচ্ছে আমার এটা হচ্ছে ভার্ভ, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ভ। ওকে, তো আপনাকে একটা শব্দ দিতে, ধরেন ফর এক্সাম্পল এই যে এইটাই ধরেন ভ্যাগস। এখন ভার্ভেরটা কাটা, অ্যাডজেক্টিভটা কাটা, ও আরেকটা আছে সেটা হচ্ছে নাউন ধরেন। এখন অ্যাডভার্বও কাটা, তার মানে আপনাকে নাউনেরটা আনসার করতে বলছে। ভ্যাগসের নাউন কি? ভ্যাগস মানে হচ্ছে আপনার উত্তক্ত করা, এটা নাউন হচ্ছে ভ্যাগজেশন। হোম নিজেই অ্যাডভার্ব। অপরচুন ব্যবহার করা হয় অ্যাডজেক্টিভ আকারে, অপরচুন। এরকম পারসিস্ট শব্দটা তো আমরা অনেক শুনে আসার কথা, পারসিস্টেন্ট। আর হচ্ছে ডায়াসফোরিক হবে লাস্টে, অ্যাডজেক্টিভ বের করতে বলছে। এগুলো আসলে আপনি যখন ইংলিশ পারবেন, ভ্যাগজেশন, হোম নিজেই অ্যাডভার্ব, অপরচুনিটির অপরচুন, আপনি এগুলো আলাদা করে মুখস্থ করা কিছু নাই। যখন রিডিং হ্যাবিট পড়তে থাকবেন সামনে আসবে এই ভোকাবুলারিগুলা। তা আমার বিসিএসের যে কোর্স আসতেছে, বিসিএস এবং ব্যাংকের মিলা, ব্যাংকের 100 মার্কের ইংলিশ, বিসিএসের 200 মার্কের ইংলিশ, দুইটা মিলেই একটা। আমি মনে করি দুইটা মিলে আলাদা কোর্সের কোনো দরকার নাই, কারণ ব্যাংকের 100 মার্ক বিসিএসের ভিতরে সেম, এবং বরংস বিসিএসেরটা করলে যারা ব্যাংকে করবে তাদেরও 100 মার্ক সুপার ডুপার পরীক্ষা দিতে পারবে, আমি বিশ্বাস করি। তো এখানে 100 মার্কের মধ্যে বিশাল একটা, খুব দ্রুত আনসার করতে পারবে এবং ভালো মার্ক পাবে। এবং আলাদা আলাদা কোর্স করে হ্যাসেল বাড়ায় কোনো লাভ নাই। অনেক একই ব্যক্তি আছেন যিনি বিসিএসও টার্গেট, ব্যাংকও দিবেন, বিসিএসও দিবেন, এরকম হয়। এখানে আমি ব্যাংকের জন্য একটা রিটেন কোর্স, বিসিএস জন্য একটা রিটেন কোর্স, অপচয়, টাকার অপচয়। হ্যাঁ, আমাদের তো সব মানে যারা পড়াশোনা করি আমরা নিজেরা অনেক সময় অনেকে নিজেদের টাকা দিয়ে চলি। হ্যাঁ, তা আলাদা করে দুইটা কোর্স হলে আলাদা খরচ, আলাদা প্রবলেম, আলাদাভাবে ক্লাস করা, সময়েরও একটা ব্যাপার আছে। দুইটা একটা কোর্স হবে, যাতে করে আপনি সুপার ডুপারভাবে ইংলিশটা শিখবেন, এবার ব্যাংকে ইমপ্লিমেন্ট করতে পারবেন, বিসিএস ইমপ্লিমেন্ট করতে পারবেন। আর অন্য জায়গায় তো বলাই বাহুল্য, মানে বলাই লাগবে না, ইজিলি পারবেন। তাহলে এখানে কি ছিল, এখানে আপনি নাউন পরিবর্তন করতে বলছে। তারপরে আপনাকে দিছে অ্যান্টোনিম দিতে, এই শব্দগুলার অ্যান্টোনিম, যেমন নিউমারাস মানে অসংখ্য, এটার অ্যান্টোনিম আপনি ফিউ ব্যবহার করতে পারেন চাইলে। এরকম এনকারেজটা ডেসকারেজ হইতে পারে। শব্দ সিমিংলি মানে হচ্ছে মানে আপাত দৃষ্টিতে মনে হওয়া, এরকম। ডিপারচার মানে হচ্ছে যাত্রা করা, এরকম বোঝায়। ঠিক আছে, আচ্ছা। সো তার মানে আপনাকে অ্যান্টোনিম জানতে চাইছে। অন্যান্য বছরও কি আসতো,
আপনাকে প্যাসেজ থেকে ধরেন 10টা শব্দ দিত, দিয়ে বলতো এগুলোর মিনিং লেখো এবং এই শব্দগুলো দিয়ে সেন্টেন্স লিখো। মিনিং কিন্তু ইংলিশে লিখতে হয়, এটা মাথায় রাখতে হবে। এটা হইতো এবং সিনোনিম আসতো, ঠিক আছে। এবার হয়তো ইয়া না হয় এসে অ্যান্টোনিম আসছে, এক একভাবে এক এক সময় আসে। সো আপনাকে সব ধরনের কোয়েশ্চেনের জন্য প্রিপেয়ার থাকতে হবে, অর্থাৎ আপনি ইংলিশ শিখতে হবে। সো আমার স্টাইল যারা পছন্দ করেন, আমার ক্লাস যারা দেখছেন, দেখবেন, সামনে আরও দেখবেন, ইদানিং টানা কিছু লাইভ ক্লাসও নিব। আগামীকালকে প্ল্যান আছে যে ট্রান্সলেশন ক্লাস নেওয়ার, তারপরে প্যাসেজের ক্লাস নিব। তাহলে আপনারা আইডিয়া করবেন যে স্টাইলটা কেমন, আপনার জন্য সুইটেবল কি না। আচ্ছা, এরপর হচ্ছে সামারি। হ্যাঁ, সামারি হচ্ছে মানে শর্টলি এটা লিখতে বলছে, আপনার কমেন্ট অ্যাড করতে বলছে এবং এটার একটা টাইটেল দিতে বলছে। আগে শুধু লিখতো যে সামারাইজ করা, আগে নিজের কমেন্ট অ্যাড করার জায়গা ইয়া করতো না, এখন একটু প্র্যাকটিক্যাল বানানোর চেষ্টা করছে। তারপরে দেখেন আসছে কি এডিটোরিয়াল। এডিটোরিয়ালটা মূলত ওই প্যাসেজ সম্পর্কিতই আসে, সবসময় এডিটোরিয়ালটা আসে প্যাসেজ সম্পর্কিত। এগুলা কি, এগুলো যদি আপনি ইংলিশ না পারেন কিচ্ছুই পারবেন না। এগুলো কিভাবে মুখস্থ করবেন? আপনি কি জানেন এই প্যাসেজটা আসবে, এই ধরনের টপিক আসবে? মুখস্থের কোনো জায়গা নাই। বিসিএস তো রিটেনটা আপনি কখনোই, হয়তো বাংলাদেশ বিষয় বলে টপিক মুখস্থ করতে পারেন, আন্তর্জাতিক টপিক মুখস্থ করতে পারেন, ম্যাথও মুখস্থ করলে কমন পড়বে, কিন্তু ইংলিশ সম্ভব না, ইম্পসিবল, সম্ভবই না। আপনাকে ইংলিশ পারতেই হবে যদি আপনি চাকরির টার্গেট থাকে, বুঝছেন ব্যাপারটা। আর আইএলস টার্গেট থাকলেও তাদের ফ্রি হ্যান্ড রাইটিং আছে, তাদের অবশ্যই লাগবে, ইংলিশ পারতে হবে। সো ইংলিশ পারার জন্য আপনাকে ইংলিশটা ইংলিশের মতন করেই শিখতে হবে। আপনারা যেগুলো শিখেন এগুলো হচ্ছে পুরো গার্বেজ টাইপের। আপনারা বলতে আমি সবাইকে বলতেছি, এবং যেই প্রসেসে আমাদেরকে ছোটোবেলা থেকে পড়াই আসছে, দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ওয়ে টু লার্ন এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। So if you want to learn any language, you have to follow the proper way so that it can help you to implement in your practical life, যাতে করে এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে সাহায্য করে। So that is exactly what I'm trying to make you understand throughout my whole career, আমার এন্টায়ার কেরিয়ার, আমার পুরো কেরিয়ার জুড়ে আমি যতদিন ধরে পড়াই শুধু এইটাই পড়ানোর চেষ্টা করি, এইটাই বোঝানোর চেষ্টা করি যে প্র্যাকটিক্যাল ওয়েতে এবং আপনি যেন ইমপ্লিমেন্ট করতে পারেন এমন ইংলিশ শেখেন। আমরা তো আজেরা ইংলিশ শিখি, এই আজেরা ইংলিশগুলো থেকে দূরে আসতে হবে। আপনার ফ্রেন্ড সার্কেলকে এই প্ল্যাটফর্মটা সম্পর্কে জানান, একটা কমিউনিটি তৈরি করেন। অনেকে মনে করেন আমার বন্ধুরে যদি জানাই ওই ক্যাডার হয়ে যাবে, আমি ক্যাডার হইতে পারবো না। না, বন্ধুরে জানালে আপনার লাভ আছে। আপনারা দুই তিনজন মিলে যখন একসাথে প্রিপারেশন নেবেন, একজন একজনকে তথ্য রিসোর্স শেয়ার করতে পারবেন, এটা মাথায় রাখবেন। আর ইউর ফ্রেন্ড or your close friend is not your competitor, even not your classmate or other people who are surrounded by who are surrounding people, মানে আপনার সারাউন্ডিংয়ে যারা আছেন তারা not a single person is your competitor, তাদের কেউই আপনার কম্পিটিটর না। ওকে, and the people who আর সারাউন্ডেড বাই ইউ, মানে আপনার যেই পিপল দ্বারা আপনি সারাউন্ডেড, আপনার চারপাশে আছে, হ্যাঁ, ইউ আর সারাউন্ডেড বাই দোজ পিপল, একজনও আপনার কম্পিটিটর না, এটা মাথায় রাখতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, বিকজ আপনাকে কম্পিট করতে হবে। আমরা 44-এর রিটার্ন কত, 44-এর প্রিলি কতজন দিছে জানেন? 4 লাখ প্লাস, 4 লাখ। তার মধ্যে থেকে এখন 4 লাখ লোক কয়টা পোস্টের জন্য লড়াই করছে বলেন তো? শুরুতে স্টার্টিংয়ে 4 লাখ ছিল, 449টা, কারণ জেনারেল পোস্ট 449, অন্যগুলোও আছে, শিক্ষা ক্যাডার বা অন্যান্য ক্যাডার, এগুলো তো আলাদা আলাদা ধাপে। ধরেন সমাজবিজ্ঞানের 10টা পোস্ট, কিন্তু আপনি তো রাষ্ট্রবিজ্ঞানের, ওই 10 পোস্ট আপনার না, তো এটা আপনার ধরে লাভ নাই। তো ঘুরে ফিরে আপনার 449-এর সাথে আমি যুক্ত করলাম আরও 300-400 পোস্ট, ধরেন 400 পোস্ট, তাহলে সব মিলিয়ে কত হইল? 850 জন্য আপনি লড়াই করতেছেন। আর যদি আপনার জেনারেল টার্গেট থাকে তাহলে আপনি মাত্র 449 জনের জন্য লড়াই করছি আমরা, আমার শুধু জেনারেল কার্ডের জন্য অ্যাপ্লাই করছি। তাহলে 4 লাখ থেকে 449 আসতেছেন, আপনার কম্পিটিটর তো সারা বাংলাদেশ। সো ওয়াই আর ইউ টেকিং ইউর ফ্রেন্ড অ্যাজ আ কম্পিটিটর? আপনার ফ্রেন্ডকে কেন আপনি কম্পিটিটর হিসেবে নিতেছেন? দিস ইজ দ্য রং অ্যাপ্রোচ। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মেন্টালিটি, আদারওয়াইজ ইট ক্যান হ্যাম্পার ইউর কেরিয়ার। এটা আপনার কেরিয়ারে ব্যাঘাত ঘটাইতে পারে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। যত দ্রুত আপনি এটা বুঝতে পারবেন
as early as possible you can understand this, you can realize this, it will help you to get the better outcome in your career. Okay, I hope I was able to make you understand, আমি সক্ষম হইছি আপনাকে বুঝাইতে। সো বন্ধুদের সাথে কখনোই বন্ধুকে কম্পিটিটর বানাবেন না, এটা মাথায় রাখবেন। তারপর আসছে কি একটা ট্রান্সলেশন, এবং খুবই ভাগ্যবান 46-এর ব্যক্তিরা, প্রার্থীরা, যে মাত্র এতটুকু একটা বাংলা ট্রান্সলেশন আসছে। আপনারা একটু 45 কোয়েশ্চেনটা দেখেন, 45 তো দিয়েছি, 45 কোয়েশ্চেনটা দেখেন, বিশাল বড় এক বাংলা আসছে, তাও কত কঠিন। আর ইংলিশটা পুরাই ফিলোসফিক্যাল ট্রান্সলেশন, মানে বেশিরভাগ শিক্ষার্থীর মাথা খারাপ হয়ে গেছে। এবং এই কারণেই আপনার 12,500 পরীক্ষা দিয়া 6,500 রিটেনে টিকছে, রিটেনে অর্ধেক ফেল করছে। এইটা এমনটা হয় না সাধারণত, সামনে আরও কম টিকাবে। তবে এটাও বেশ আমার কাছে বেশি একটা বড় মনে হয় নাই। আপনারা 45-এর প্রশ্নটা একটু চেক দিলে বুঝবেন যে বাংলা ট্রান্সলেশনটা, ইংলিশ ট্রান্সলেশন, বাংলা দুটো কত বড় আসছিল এবং কতটা কঠিন আসছে। এটাও কিছুটা এটা ব্যাংক রিলেটেড আসছে, ব্যাংকিং সেক্টর বা বাংলাদেশের ইকোনমি নিয়ে আসছে। ওকে, সো তাহলে কি আসলো? এইটা কিন্তু কম মার্ক না, এটা মার্ক কিন্তু 25। আপনি বুঝতেছেন 25 মার্ক মানে কি? এতটুকু একটা 25 মার্ক। এটা অবশ্য ছোট আসছে, নর্মালি এত ছোট কখনো আসে না বিসিএসে, আরও অনেক বড় আসে। 25 মার্ক, তাহলে এটাকে কেমন কত সুন্দর করে আনসার করতে হবে বুঝেন? তারপরে আসছে আপনার 45 থেকে আগে একটা করে এসে লেখা লাগতো, 45 থেকে এটা 2টা করে ফেলছে। আগে একটাই ছিল 50 মার্ক, 45 থেকে 25 করে 2টা করে ফেলছে। আপনি 2টা আনসার করতে হবে। তবে 45-এর সবচেয়ে ভালো দিক, 46-এর সবচেয়ে ভালো দিক হচ্ছে মানে এইটার যে আপনাকে অপশন দিছে, 4টা দিছে, কিন্তু 45-এ কোনো অপশন ছিল না। যতটুকু মনে পড়ে অপশন ছিল না, যেটা ছিল এটাই দিয়ে আনসার করা লাগতো। হ্যাঁ, সো এটা এখন তাহলে এখানে 2টা 25 মার্ক করে আপনাকে লিখতে হবে, 25 মার্ক করে 50 মার্কের জন্য লিখতে হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে, তাহলে এখন এই যে প্রশ্ন অ্যানালিসিস করলেন, কি আসে? প্যাসেজ থেকে কোয়েশ্চেন অনেকগুলা। প্যাসেজটা হচ্ছে 200 মার্কের মধ্যে প্যাসেজই 100 মার্ক, সব প্যাসেজ রিলেটেড 100 মার্ক। আর তারপরে 100 মার্ক হচ্ছে এসে আসে 2টা, 50, 25, 50, একটা ট্রান্সলেশন, ইংলিশ ট্রান্সলেশন, একটা বাংলা ট্রান্সলেশন। ওকে, সো এই হচ্ছে কিন্তু প্যাসেজের যে কোয়েশ্চেনগুলা, এগুলা এক এক সময় এক এক ধরনের ঘুরে ফেরায় কোয়েশ্চেন হইতে পারে। 45-এ ট্রান্সফরমেশন আসছিল, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স সিম্পল, অনেক এলোমেলো, ইনস্ট্রাকশনটা আসলে ক্লিয়ার ছিল না ওই প্রশ্নের মধ্যেই। তো ট্রান্সফরমেশনও আসতে পারে। আমি বললাম না, একটা সেন্টেন্স আছে, বড় সেন্টেন্স দো দিয়ে লেখা, কিন্তু এটাকে আপনাকে বলো ডেসপাইট দিয়ে কনভার্ট করে দেখান, অর্থ একই হবে, কিন্তু ডেসপাইট আর ইনস্পাইট অফের ব্যবহার দোয়ের মতন করে, কিন্তু সেন্টেন্সের কাঠামোতে চেঞ্জেস আছে। সো এটা মাথায় রাখতে হবে। তাহলে এখন যারা পিসিএস প্রিপারেশন নিতে চান তারা কি করা উচিত? তাদের শর্টকাট কোনো কিছু না খুঁজে তাদের হচ্ছে খোঁজা উচিত যে কিভাবে আপনি শর্টকাট না খুঁজে কিভাবে আপনি ইংলিশটাকে শিখবেন। পুরো ইংলিশটাকে আপনার ভালো করে শিখতে হবে, যেন ইংলিশটাকে টোটাল ভাষার মতন মনে হয়, বাংলা ভাষা একেবারে রিডিং পড়ে গেলে আপনি বাংলার মতন বুঝতেছেন, এরকম করতে হবে। সেই জন্য ইউ হ্যাভ টু ফলো ডিফারেন্ট মেথডটা কি? প্র্যাকটিক্যাল মেথড। আমার সব কোর্স, আমার ফ্রি হ্যান্ড রাইটিং যারা করেন, যারা আছেন ভিডিওটা দেখতেছেন, তারা নিশ্চয়ই জানেন যে আমি আসলে কোন ওয়েতে পড়াই, এটা মাথায় রাখতে হবে। সো আপনার প্রসেস বুঝতে হবে। খালি গদবাদা আপনাকে বলে দিল যে হ্যাঁ এভাবে এগুলা করেন, স্ট্রাকচার ধরে 10টি এই স্ট্রাকচার পড়লেই আপনি টেকনিক দেখায়। কিভাবে টেকনিক? বিসিএসের আপনি প্যাসেজ আনসার করার 3টা টেকনিক, 10টা টেকনিক এরকম। আচ্ছা একটু
ওকে, সো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানান। দেখি আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। এটা জাস্ট কোশ্চেনটা অ্যানালাইসিস করলাম আমরা। কালকে থেকে কিছু ফ্রি ক্লাস, ভাই আগে কিনেছি এইবার কি কিনবো, সামর্থ্য থাকলে কিনতে পারেন। এবারটা কিছু চেঞ্জেস আসছে, বেশ কিছু চেঞ্জেস আসছে, তবে মূল টপিক চেঞ্জ হয়নি। টপিকের ভিতরে বিশ্লেষণ আর একটু সহজ করা, একটু অ্যানালাইসিস করা, অন্য আরেকটার সাথে কম্পেয়ার করা, এই জিনিসগুলো এখন অ্যাড করা হয়েছে প্রচুর পরিমাণে। মানে মূল কথা হচ্ছে আপনি তো সবসময় চাইবেনই সহজ করা বই, যে কোনো টপিক সহজ করা, স্টুডেন্টদের ইয়া অনুযায়ী সহজ। আমি সহজ করার চেষ্টা করছি, সহজ করতে গিয়ে পেজ বাড়ছে অনেক, আবার এক্সাম্পল আগে ছিল 5টা এখন 10টা করে অ্যাড করছি এরকম, ঠিক আছে। তবে না কিনলে আফসোস করার কিছুই নাই, এটা ঠিকঠাক আছে। আর প্রাইস আগেরটা থেকে বাড়বে, কারণ পেজ সংখ্যা প্রায় 220টার উপরে বেশি বাড়ছে। আমি চেষ্টা করব শিক্ষার্থীদের হাতের নাগালের মধ্যে রাখার জন্য। কোর্স করতে চাই একটা, ইনশাল্লাহ। নয় কোচ কবে শুরু করবেন? রাইট বাদার গ্রামার একটা ব্যাচ হলে ভালো হবে। বেসিক গ্রামার শুধু গ্রামার দিয়ে ইংলিশ শেখা যাবে না। গ্রামার দিয়ে ইংলিশ শেখা যাবে না, শুধু গ্রামার দিয়ে। এটা কারণটা হচ্ছে মানে আপনারা বেসিক গ্রামার বলতে বুঝেন যে স্ট্রাকচার দিয়ে পড়া। তবে বিসিএস এর কোর্সে আমার প্ল্যান আছে, যদিও প্ল্যানটা এখন জানানো উচিত না, 20টা ক্লাস থাকবে একেবারে যারা নতুন শিখতেছেন তাদের জন্য, এগুলো রেকর্ডেড 20টা বেসিক ক্লাস। তবে এখানে আরও যুক্ত করব, কারণ বিসিএসে একবার ভর্তি হলে আর ভর্তি হতে হবে না, আপনি এই ক্লাসগুলো দেখতেই থাকবেন। তো এই যে রেকর্ডেড পোর্শনটা, যেটা বেসিক, যারা স্টার্ট করে ইংলিশ, ওই বেসিক সব ক্লিয়ার করব এখানে। বেসিকটার পরে এগুলো রেকর্ডেড থাকবে, এগুলো আরও ক্লাস বাড়ানোর চেষ্টা করবো আমি পরবর্তীতে। তারপরে ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে 15টা ক্লাস থাকবে, এই ফ্রি হ্যান্ড রাইটিংটা 15। তারপরে ট্রান্সলেশন। সো ফ্রি হ্যান্ড রাইটিং তো শিখবেনই, ফ্রি হ্যান্ড রাইটিং ট্রান্সলেশনের মধ্যেও ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অনেক বেশিরভাগ উৎস থাকবেই, আরও এক্সট্রা অনেক কিছু শিখবেন। তারপরে প্যাসেজ, তারপরে গিয়ে ট্রান্সফরমেশন সহ বিভিন্ন জিনিসপাতি, তারপরে হচ্ছে গিয়ে অ্যাসে প্যারাগ্রাফ, এরকম। সেইভাবে করে সাজাইতেছি, পুরো প্ল্যানটা এখনও জানাইতে পারতেছি না। আমি চাচ্ছি যে এটা যেন বেস্ট, মাইক্রোফোন ইউজ করুন, হ্যাঁ মাইক্রোফোন আবার নিলাম, এর জন্য বেস্ট কোর্স হয়। ওকে, ইনশাল্লাহ ভালো করবেন, আমার প্রতি ট্রাস্ট রাখতে পারেন। আর এখন কিছুদিন রেগুলার আপনাদের কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করব আমি, যেন আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন এবং বুঝতে পারেন, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আর কোনো ইয়া থাকলে আমাকে জানাইতে পারেন। আজকে অনেক হাবিজাবি কথা বলছি, কোর্স নিয়ে অনেক বেশি কথা বলছি, অনেকে বিরক্ত হইতে পারেন, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট আমি চেষ্টা করছি বিসিএসটা আসলে কী আসে, কী করা উচিত আপনাকে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং বিসিএস অ্যানালাইসিস করে ধরে ধরে সুন্দর করে পড়তে হবে। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, একটা যে কোনো এক্সাম্পল আমি দিলাম, ধরেন ফর এক্সাম্পল ধরেন যে কোনো কিছুর একটা এক্সাম্পল, এই যে ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস, আমরা অনেকে বলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স। তাহলে এগুলোর অর্থ কেমন হয়, এগুলো কিন্তু বুঝে পড়তে হবে। এগুলো ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে আছে, প্লাস প্যাসেজ পড়ার সময় আমি এগুলো ব্যাখ্যা করব, এবং প্যাসেজ পড়ার সময় ভোকাবুলারি ব্যাখ্যা করব। তারপর প্যাসেজ পড়ার সময় ইংলিশের খুঁটিনাটি, গ্রামারের খুঁটিনাটি ব্যাখ্যা করব, যেগুলো আপনার জন্য লাইফ চেঞ্জিং হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো সাথেই থাকেন। সাউন্ড কোয়ালিটি ইজ পুয়ার, সাউন্ড কোয়ালিটি পুয়ার ছিল, এখন আবার অ্যাড করছি, মাইক্রোফোন হাতে ছিল না, এই কারণে। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো মানের একটা কোর্স চাই স্যার। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কেন, আমার তো ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে। কি বলে ভালো মানের? ফ্রি হ্যান্ড রাইটিং মোস্ট পপুলার কোর্স আমার। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ব্যাচ 9 চলতেছে, ব্যাচ 9 চলতেছে। 10 শুরু হবে, এই মাসে শুরু করার কথা ছিল, কিন্তু 10 শুরু করব না শুরু করে এখন বিসিএসটা করব। তবে যারা বিসিএস এর কোর্স করবে তাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করা লাগবে না। আবার যারা অলরেডি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের লাইভ কোর্স করছে, তারা বিসিএস এর কোর্সের ফিতে কিছুটা ছাড় পাবেন। এটা বিসিএস এর কোর্স করলে ফ্রি হ্যান্ড রাইটিং করা লাগবে না, আপনার কোনো দরকার নেই। ফ্রি হ্যান্ড রাইটিং তখন যারা করবে তারা হচ্ছে অন্যান্য চাকরি, প্রফেশনাল, আইএলস,
এসএসসি পড়তেছে, একাডেমিক লাইফে আছে, ইংলিশটা আগে শিখে ফেলতে চায় তাদের জন্য। ঠিক আছে, আমাদের আগে বইখানে তাদের কি টপিক বেসড ভোকাবুলারি পিডিএফটা দেওয়া যাবে? না, এই পিডিএফটা দেওয়া যাবে না, কারণ এটা বড় একটা 100 পেজের পিডিএফ। এটা দিলে অনেকে বিক্রি করা শুরু করে দিতে পারে। ঠিক আছে, আমি এক্সট্রিমলি সরি। বইয়ের সব কিছুরই আপডেট আসে, এটা আপডেট আসতেই থাকবে, এটা নিয়ে আসলে কিছু করার নেই। আপনি একটা ফোন কিনলেন বাজারে, আপনার কেনার পর দিনই একটা এই ফোনটা নতুন আপডেট আসলো এবং প্রাইস এটার চেয়েও কম, এরকমও হয়, অসংখ্য হয়। ঠিক আছে, সেটা নিয়ে আফসোস করার কিছু নাই। বইটা কখন আসবে? বইটা কালকেই জানতে পারবেন। প্রিলিমিনারির পর শুরু করলে প্রবলেমটা হচ্ছে আপনি কোর্স শেষ করতে পারবেন না। হ্যাঁ, প্রিলিমিনারি শেষ করলে প্রিলিমিনারির পরে রিটার্ন আসতে 2-3 মাস, এবার 3 মাস আড়াই থেকে 2 থেকে 3 মাসের ভিতরে রিটার্ন হয়ে যায়। 2 থেকে 3 মাসের ভিতরে বিসিএস রিটার্ন শেষ করা সম্ভব না। তাহলে আমাকে তাড়াহুড়া করে পড়াইতে হবে, এভাবে ভাই আমি পড়াইতে পারবো না। তাহলে কি করতে হবে? আমি তাড়াহুড়া করে পড়াইতে পারবো না, কিন্তু আপনি তাড়াহুড়ো করে চাইলে ক্লাস করতে পারবেন। কিভাবে? যেগুলো জমে যাবে রেকর্ড সেগুলো করলেন। আর যদি এমন মনে হয় যে সময় পাওয়া যাবে, তাহলে স্পেশাল যারা রিটেন টিকবে তাদের জন্য আলাদা একটা ব্যাচ আনার চেষ্টা করব। 47-এ যারা রিটেন টিকবে তাদের ব্যাচ আনার চেষ্টা করব আলাদা একটা। কিন্তু এটা যদি আমি 47-এ প্রিলি পর্যন্ত অপেক্ষা করি, তাহলে সেপ্টেম্বরের 19 তারিখ আমাকে শুরু করতে হবে 20 বা 21 তারিখ। এখানে 1 মাসের, এখানে 20 দিনের একটা গ্যাপ থাকে, প্লাস পরীক্ষার পরে সময় পাওয়া যায় না, অনেকগুলো ফ্যাক্টর আছে আসলে। আপনি 47 বিসিএস রিটেন নিয়ে কোর্স আগান, চট্টগ্রামে কোথায় পাবো? বিসিএস কোর্স কিনলে কি আলাদা ফ্রি হ্যান্ডরাইটিং কোর্স করা লাগবে নাকি? না, বিসিএস এর কোর্স করলে ফ্রি হ্যান্ডরাইটিং কোর্সটা করা লাগবে না। এটা আমি টাকা অপচয় করার কোনো দরকার নাই। ফ্রি হ্যান্ড রাইটিং বিসিএস করলে ফ্রি হ্যান্ড রাইটিং লাগবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। চট্টগ্রামে কোথায় পাবো বই? চট্টগ্রামে একটা লাইব্রেরিতে পাবেন, নামটা আমি ভুলে গেছি, আপনাদেরকে জানাই দিব। চট্টগ্রাম, রাজশাহী আর ঢাকা, এই 3 জায়গায় লাইব্রেরিতে পাওয়া যাবে। আর বাকি সব জায়গায় আমাদের থেকে নিতে হবে, কারণ আমি এই বইটা, আমার ধারণা এবং আমার বিষয়ে এটা অনেক ইউনিক বই। এটা পাইরেট, আমি চাই না কোথায় পাইরেট হোক, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই। ওকে।